বন্ধুরা, এই মুভির কাহিনী ভারতে ঘটে যাওয়া এমন একটি সমাজ ব্যবস্থা নিয়ে নির্মিত যে সমাজে কন্যা সন্তান জন্ম নিলে তাকে অশুভ মনে করে মেরে ফেলা হতো। এর ফলে সেখানকার পুরুষরা বছরের পর বছর ধরে অনেক খোঁজাখুঁজি করেও বিয়ে করার জন্য কোনো মেয়ে খুঁজে পায় না। কিন্তু হঠাৎই একদিন সেই গ্রামে একটি মেয়ের দেখা মেলে। গ্রামের মোড়ল তখন মেয়েটির বাবাকে মেলা টাকা যৌতুক দিয়ে তড়িঘড়ি করে তার 5 ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে করিয়ে নেয়। এরপর রাত হলে সেই মোড়ল নিজেই চলে আসে তার 5 ছেলের খাবার একাই খেয়ে নিতে। তো এরপর সেই মেয়েটির সাথে কি হয়, আর বছরের পর বছর ধরে গ্রামের সব ক্ষুধার্ত পুরুষেরা যখন সেই মেয়েটির কথা জানতে পারে তখনই বা কি হয় জানতে হলে দেখো পুরো ভিডিও। তো মুভি শুরুতে আমরা একজন মহিলাকে দেখতে পাই যে বাচ্চা প্রসব করছে, আর ঘরের বাহিরে বসে একজন লোক খুব প্রার্থনা করছে। বাচ্চার কান্নার শব্দ শুনে সবাই খুব হাসতে থাকে। তখনই ঘর থেকে দাইমা বেরিয়ে এসে বলে মেয়ে হয়েছে। এই কথাটা শোনা মাত্রই সবার হাসি থেমে যায়, কারণ কন্যা সন্তান জন্ম নেওয়াটা ছিল তাদের জন্য লজ্জার, অপমানের। তাই তো সেই পিতা সেই কন্যা সন্তানটিকে গামলা ভর্তি দুধের মধ্যে ডুবিয়ে দিয়ে মেয়েটিকে মেরে ফেলে, আর প্রার্থনা করে পরের জন্মে যেন তার এই মেয়ে একজন ছেলে হয়ে জন্মায়। এটাই ছিল তাদের বিশ্বাস। তো বছরের পর বছর ধরে এই সমাজে এমনটাই ঘটতে থাকে, আর এভাবে করেই বহু বছর কেটে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পারি এই গ্রামে অবশিষ্ট আর কোনো মেয়ে নেই। সেই গ্রামের পুরুষদের মনোরঞ্জন করার জন্য পুরুষেরা ঠিক এভাবে করেই মেয়ে সেজে স্টেজে উঠে পুরুষদের মনোরঞ্জন করে। আর এই সমাজের পুরুষেরাও মেয়েরূপী পুরুষদের এমন কোমর দুলানি দেখে উন্মাদনায় ফেটে পড়ে। মানে যে নাচে সেও পুরুষ, আর যারা নাচ দেখে শিহরিত হয় তারাও পুরুষ। সব জায়গায় শুধু পুরুষ আর পুরুষ, কোথাও কোনো নারী নেই। তো এরপরে এই গ্রামের মোড়লের পরিবারকে দেখানো হয়। ইনি হলেন রামচরণ, মানে গ্রামের মোড়ল। তার স্ত্রী বহু বছর আগেই মারা গেছে, যিনি তার ছেলেদের খুব গলা উঁচু করে বলে বেড়ান, তোমাদের মা মারা যাবার পর আমি তোমাদের কথা ভেবে আর কখনো বিয়ে করিনি। আসল কথাটা হলো সে বিয়েটা করবে কি করে, কারণ এই গ্রামে তো কোনো মেয়েই নেই। এই মোড়লের হলো 5 ছেলে, যাদের মধ্যে 4 জনই বিয়ে করার জন্য রোজই খুব লাফালাফি করে, বাবার সাথে ঝগড়া করে। কিন্তু বাবা বেচারাই বা কি করবে, কারণ গ্রামে মেয়ে তো দূর, মেয়েদের সালোয়ার কামিজ অব্দিও নেই। তো মোড়লের 5 নম্বর ছেলে যে হলো সবচেয়ে নম্র ভদ্র, তার নাম হলো সুরাজ। সে খুব লাজুক প্রকৃতির, তাই বিয়ে নিয়ে সে ভাবলেও সেটা সে প্রকাশ করে না। মোড়লের পরিবারে আরো একজন বয় আছে যে বাথরুম থেকে এসে হাত না ধুয়ে রান্না বান্না করে সবাইকে খাওয়ায়, তার নাম হলো রঘু। তো যাই হোক, পরের সিনে আমরা দেখি মোড়ল এই গ্রামের পণ্ডিতকে ডেকে নিয়ে এসে বলে, আজ 10 বছর হয়ে গেল আপনি আমার ছেলেদের জন্য একটা মেয়েও খুঁজে বের করতে পারেননি। জবাবে পণ্ডিত মশাই বলে, এই গ্রাম তো দূরের কথা, আশপাশের 14 গ্রাম আমি ঘুরে দেখেছি, কিন্তু কোথাও কোনো মেয়ে তো দূরের কথা, 80 বছরের একটা বুড়িও আমি খুঁজে পাইনি। তো এই বেটা পণ্ডিত আবার শরবত খেতে খুবই পছন্দ করত, আর তার শরবত হতে হবে খুব মিষ্টি, তবে হালকা নোনতা, মানে লবণ দিতে হবে আর কি। তাই রঘু আবার পণ্ডিত মশাইয়ের জন্য খুব যত্ন করে গ্লাসে হালকা মুতে দিয়ে পণ্ডিত মশাইয়ের জন্য শরবত বানিয়ে নিয়ে আসে। কারণ আর কিছু না, এটা এক ধরনের প্রতিশোধ, কারণ বেটা পণ্ডিত যে কোনো কারণ ছাড়াই রঘুকে বকাচকা করত। তো এবার বোঝো ঠেলা কেমন লাগে। যাই হোক, মুতানি শরবত খেয়ে পণ্ডিত প্রশান্তি পেয়ে আবারও বেরিয়ে পড়ে মেয়ে খুঁজতে। এদিকে রাত হলে গ্রামের সকল মানুষ তাদের মনোরঞ্জন করার জন্য চলে আসে একটি বাড়িতে ভিসিআর এ মুভি দেখতে। এই মুভি কিন্তু আবার যেন তেন কোনো মুভি নয়, এটা হচ্ছে সেই সিনেমা যা দেখলে পুরুষদের 3 নাম্বার পা জেগে ওঠে যুদ্ধে যাবার জন্য। তো এই জনপ্রিয় সিনেমা দেখতে সেখানে জোয়ানদের পাশাপাশি কিছু বৃদ্ধ লোকও আসে। আর একজন বৃদ্ধ লোক তো সিনেমার নায়িকাকে কষ্টে এরকম ভাবে কেঁদে চিৎকার করতে দেখে সে নিজেও কেঁদে ফেলে। এই সিনেমা ঘরে গ্রামের মোড়ল রামচরণের বড় ছেলে রাকেশও ছিল। রাকেশ যে সিনেমা দেখে তোমাদের মতো নিজেকে আর কন্ট্রোল করতে পারে না, তাই তো সে দ্রুত চলে আসে পাশের একটি গোয়াল ঘরে, আর সেখানে এসে সে গরুর সাথে সেই নোংরা কাজটি করে, যা করা কখনোই উচিত ছিল না।
রাকেশ পেশায় তো একজন স্কুল শিক্ষক, কিন্তু তার স্বভাব চরিত্র ছিল এই গ্রামের মধ্যে সবচেয়ে খারাপ, যা তোমরা এরই মধ্যে বুঝে গিয়েছো গরুটার আর্তনাদ শুনে। তো রাতভর গোয়াল ঘরে না ঘুমানোর কারণে সে এসে সকালে তার ক্লাসরুমে ক্লাস নিতে এসে বসে বসে ঘুমাচ্ছে। ঠিক তখনই রাকেশের সাথে দেখা করতে তার এক বন্ধু চলে আসে, যার নাম পাপ্পু। পাপ্পু এসে রাকেশকে বলে তার বাবা তার বিয়ের জন্য 14 বছরের একজন সুন্দরী মেয়ে খুঁজে পেয়েছে, যার সাথে তার বিয়ে হবে। এই কথা শুনে রাকেশ প্রচুর রেগে যায়, কিন্তু সে এটা পাপ্পুকে বুঝতে দেয় না। সে তখন তার এই পুরো রাগটা মেটায় তার এক স্টুডেন্টকে মেরে। আর রাগ উঠবেই বা না কেন, যেখানে রাকেশের বাবা মোড়ল হয়েও হাজার হাজার টাকা খরচ করেও তার বিয়ের জন্য কোনো মেয়ে খুঁজে পাচ্ছে না, সেখানে পাপ্পুর বাবা কিনা এত সহজে মেয়ে খুঁজে পেল, ভাবা যায়? তো অন্যদিকে আমরা রামচরণকে দেখি, যে কিনা এখনো পণ্ডিতের সাথে বসে কুণ্ডলী দেখে মেয়ে খুঁজে বেড়াচ্ছিল। তখন সেখানে রেগে মেগে রাকেশ চলে আসে। সে এসে তার বাবাকে বলে, তোমরা দুজন ঘরে বসে থেকে কুণ্ডলী দেখে সারা জীবন ভরে মেয়ে খুঁজতে থাকো। ওদিকে পাপ্পুর বাবা ঠিকই পাশের গ্রাম থেকে পাপ্পুর জন্য মেয়ে খুঁজে বের করেছে, তাও আবার কচি, মাত্র 14 বছরের। পাপ্পুর বাবা মেয়ে খুঁজে পেয়েছে শুনে পণ্ডিত মশাইয়ের তো পেছন থেকে ধুমা বের হয়ে যায়, কারণ সে এত বছর ধরে আশেপাশে সব গ্রামে তন্ন তন্ন করে খুঁজেও কোনো মেয়ে আবিষ্কার করতে পারেনি। তাহলে পাপ্পুর বাবা কিভাবে এটা করলো? গবেষণা করতে পণ্ডিত মশাই বেরিয়ে পড়ে পাপ্পুদের বাড়িতে যেতে। পাপ্পুর বাবার কাছে এসে পণ্ডিত মশাই জিজ্ঞেস করে, তুমি মেয়ে কোথায় খুঁজে পেলে? জবাবে পাপ্পুর বাবা বলে, এই তো পাশের গ্রাম থেকেই পেয়েছি, আপনার আশীর্বাদই তো পেলাম। বিয়ের জন্য মেয়ের বাবাকে অনেক টাকা যৌতুক দিতে হচ্ছে। সব শুনে পণ্ডিতের মনে তো এমনিতেই খুব হিংসে হচ্ছিল। এরই মধ্যে পাপ্পুর বাবা তখন পণ্ডিতকে দায়িত্ব দেয় বিয়েটা পড়ানোর। পরের সিনে আমরা দেখতে পাই বিয়ের আনন্দে পাপ্পু পাগলা ড্যান্স দিচ্ছিল, এদিকে সেই গ্রামের সব ছেলেরা মিলে সেই মেয়েটিকে দেখছিল, কারণ তারা তাদের জীবনে বাস্তবে এই প্রথমবার কোনো একটা মেয়েকে দেখছে। বহু বছর পরে তাদের গ্রামে একটা বিয়ের আয়োজন হচ্ছে। নববধূকে দেখে তো গ্রামের ছেলেদের কলিজা ফেটে যাচ্ছে। এরই মধ্যে পণ্ডিত বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করতে যাবে। অমনি মেয়ের বাবা ছেলের বাবাকে নিয়ে স্টেজের পেছনে চলে আসে। তখন আমরা দেখতে পাই মেয়ের বাবাকে ছেলের বাবা নগদ 2 লক্ষ টাকা ও 2টা দুধের গাই দিচ্ছে যৌতুক হিসেবে। অন্যদিকে আমরা আরো একটি সিন দেখতে পাই, যে পণ্ডিত মশাইয়ের কানে কানে কেউ একজন এসে কিছু একটা বলে দিচ্ছে। তো যাই হোক, বিয়ে সম্পন্ন করার জন্য ছেলে ও মেয়েকে উঠে দাঁড়াতে বলে 7 পাকের জন্য। যখনই মেয়েটি 7 পাক ঘুরতে পণ্ডিত মশাইয়ের কাছে আসে, মশাই তখন টেনে মেয়েটির পাজামা খুলে দেয় সকলের সামনে। আর আমরা তখন দেখতে পাই কনে আসলে একটা মেয়ে না, সে আসলে একজন ছেলে। মানে একজন ছেলেকে মেয়ে সাজিয়ে অন্য একজন ছেলের সাথে ধুমধাম করে বিয়ে দেয়া হচ্ছে। এই গ্রামের লোকেরা বিয়ের জন্য মেয়ে না পেয়ে তাদের মস্তিষ্ক এতটাই বিকৃত হয়ে গিয়েছিল যে তাদের সেই বিশেষ চাহিদা পূরণের জন্য গরু অথবা পুরুষ একটা কিছু হলেই হলো। তো যাই হোক, এর পরের সিনে আমরা দেখতে পাই পণ্ডিত মশাই অন্য একটি গ্রামে যায় পুজো করার জন্য। সেদিন পুজো করতে করতে অনেক রাত হয়ে গেলে পণ্ডিত সেই গ্রামেই থেকে যায়। ভোর হলে সে ঘুম থেকে জেগে হাত মুখ ধুতে একটা পুকুরের সামনে আসে। ঠিক তখনই তার কানে একটি মেয়ের গানের আওয়াজ আসতে থাকে। পণ্ডিত চমকে ওঠে। সে খুঁজতে থাকে এমন সুরের আওয়াজ কোথা থেকে আসছে। সেই সুরের পিছু নিয়ে পণ্ডিত মশাই একটা জঙ্গলে এসে যায়। এখানে এসে সে তার চোখের সামনে যা দেখতে পায় তা দেখে সে পুরো চমকে যায়। সে দেখে গাছের উপরে চড়ে একটি মেয়ে ফল খাচ্ছে আর গানও গাচ্ছে। তখন সেই মেয়েটি পণ্ডিতকেও দেখে ফেলে। মেয়েটি তখন নিজেকে লুকোতে দ্রুত তার বাসায় এসে লুকায়, কিন্তু পণ্ডিত তখন মেয়েটির পিছু নিয়ে তার বাসা চিনে ফেলে। পণ্ডিত মশাই তখন দেখে মেয়েটির বাসা বাইরে থেকে তালা মারা, কিন্তু পাশে থাকা একটি মই দেখে পণ্ডিত বুঝতে পারে এই মইটি দিয়েই মেয়েটি যাতায়াত করে। পণ্ডিত তখন সেই মই বেয়ে মেয়েটির বাড়িতে ঢুকতে নেয়। ঠিক তখনই বাড়ির ভেতর থেকে মেয়েটির বাবা একটি লাঠি নিয়ে পণ্ডিতকে মারতে এগিয়ে আসে। মায়ের ভয়ে পণ্ডিত তখন মন্ত্র জপতে শুরু করে আর বলে, আমি একজন পণ্ডিত, আমি তোমার সাথে একটু কথা বলতে চাই। পণ্ডিতের পরিচয় পেয়ে মেয়েটির বাবা তাকে ভেতরে আসতে দেয়। ভেতরে এসে পণ্ডিত মশাই মেয়েটির নাম জানতে চায়। তখন মেয়েটির বাবা বলে তার মেয়ের নাম কালকি। পণ্ডিত তখন বলে, তুমি এত সুন্দর একটা মেয়েকে এতদিন কিভাবে লুকিয়ে রেখেছো? তখন কালকির বাবা বলে, যদি আমি এতদিন ধরে আমার মেয়েকে লুকিয়ে না রাখতাম তাহলে এই গ্রামের মানুষরা আমার মেয়েকে আস্ত রাখতো না। পণ্ডিত মশাই তখন কালকির বাবাকে বলে,
তুমি কালকিকে একটা বড় ঘর দেখে বিয়ে দিয়ে দাও। আমার কাছে এমন একটা বড় ঘর আছে যেখানে তুমি কালকিকে বিয়ে দিলে সে সম্পূর্ণ নিরাপদে থাকবে, আর বিনিময়ে তুমি 1 লক্ষ টাকা ও একটি গাভী পাবে। 1 লক্ষ টাকা সাথে একটা গাভীর কথা শুনে কালকির বাবা তো পারলে নিজেই বিয়েটা করে নেয়। যাই হোক, পণ্ডিত সেই বাসা থেকে বের হয়ে দ্রুত গতিতে রামচরণের বাসায় এসে যায়। বাসায় এসেই সে রামকে বলে, আমি একটা মেয়ের সন্ধান পেয়েছি, যাকে দেখতে এখনই তোমাকে বের হতে হবে। মেয়ে খুঁজে পাওয়া গেছে শুনে রামচরণ তো খুশিতে অবাক হয়ে যায়। সে দ্রুত তার বড় ছেলে রাকেশকে খুঁজতে থাকে, কারণ রাকেশই বিয়ের জন্য বেশি লাফাচ্ছে। কিন্তু রাকেশ তখন বাড়িতে না থাকায় রামচরণ তার ছোট ছেলে সুরাজকে বলে রাকেশের ছবি নিয়ে নিতে, আর দ্রুতই তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। তো এরপর আমরা দেখি রামচরণ কালকিদের বাসায় এসে কালকির বাবাকে তার ছেলে রাকেশের ছবি দেখায়। কিন্তু রাকেশের ছবি দেখে মেয়ের বাবার একদমই পছন্দ হয় না, কারণ পুলিশের পোশাক পরে ছবি তোলার পরেও রাকেশকে দেখতে ডাকাতদের মতোই লাগছিল। তাই কালকির বাবা রামকে প্রস্তাব দেয়, আমি আমার মেয়েকে আপনার ছোট ছেলে সুরাজের সাথে বিয়ে দিতে চাই। এ কথা শুনে রাম তখন সেখান থেকে উঠে চলে যায়, কারণ সে এটা বেশ ভালো করেই জানে যদি সে রাকেশকে রেখে তার অন্য কোনো ছেলের সাথে কালকির বিয়ে করায়, এটা রাকেশ কখনোই মেনে নেবে না, কারণ তার মতো জানোয়ার এই জগতে হয়তো আর একটিও নেই। তো ফিরে যাবার সময় রামচরণের মাথায় হঠাৎ কিছু একটা খেলে যায়, তাই সে সুরাজকে বলে গাড়ি আবারও কালকির বাবার বাড়িতে নিয়ে যেতে। এখানে এসে রাম তখন কালকির বাবাকে 1 লক্ষ নয়, মোট 5 লক্ষ টাকা ও 5টা গরু দেয়। এতগুলো টাকা ও গরু দেখে কালকির বাবা তো দিশেহারা। কেন দেয় রামচরণ এতগুলো টাকা সেটা জানাতে তোমাদের নিয়ে এলাম বিয়ের অনুষ্ঠানে। তো বিয়ের অনুষ্ঠানে এসে আমরা দেখি কালকির বিয়ে কোনো একজনের সঙ্গে নয়, কালকির বিয়ে হচ্ছে রামের 5 জন ছেলের সাথে, মানে 1 বধূ 5 স্বামী, সবাই করবে কারাকারি। যাই হোক, বিয়ে তো হলো, এবার বাসর হবে কিভাবে? 5 জন একই সাথে, নাকি একজন একজন করে 5 জন, নাকি একদিন করে 5 জনের মধ্যে ভাগাভাগি হবে? দেখা যাক কি হয়। বিয়ের পরে সব ভাইয়েরা মিলে খুব আনন্দে মেতে ওঠে, খুশিতে বাপ পোলা সবাই মিলে একসাথে ঘোলা পানি খাইতে থাকে। রাকেশ তার বাবাকে জড়িয়ে ধরে কৃতজ্ঞতা জানায় এই দুর্ভিক্ষর আমলে তাদের 5 ভাইয়ের জন্য একটা বধূ জোগাড় করে দেবার জন্য। কিন্তু রামচরণকে দেখে তেমন সুবিধার বলে মনে হচ্ছিল না, বোঝাই যাচ্ছিল তার মাথায় কিছু একটা বদমতলব ঘুরছিল। তো যাই হোক, ছেলেরা সবাই মিলে এটা সিদ্ধান্ত নেয় সপ্তাহে 5 দিন কালকি 5 ভাইয়ের সাথে থাকবে, আর বাকি থাকে 2 দিন। এ 2 দিন কি কালকি মুক্তি পাবে? না না, তা কি করে হয়, কারণ এতগুলো টাকা দিয়ে যে তারা কালকিকে কিনে নিয়ে এসেছে, তাই সে 2 দিন তারা যেভাবে পারে কালকিকে ভোগ করবে। এদের সব কথা শুনে মনে হচ্ছিল কালকি কোনো মানুষ নয়, সে পাবলিক টয়লেট। তো ছেলেদের এমন বেইনসাফি ভাগ বাটোয়ারার আলোচনা শুনে রামচরণ তো রাগে ফেটে পড়ে। সে বলে ওঠে, জীবনের শেষ বয়সে এসে আমি কি তোদের কাছ থেকে এই প্রতিদান পাবো? তোদেরকে সেই ছোট্ট রেখে তোদের মা মারা গেছে, সেই থেকে আমি একা। এই বুড়ো বাপটার কথা কি তোরা একটু চিন্তা করবি না? ছেলেরা কিছু বুঝে উঠতে না পেরে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি চাও? তো এর পরের সিনে রামচরণকে আমরা দেখি বাসর ঘরে, মানে ছেলেদের মুরব্বী হিসেবে বাপ এসেছে লাল ফিতা কাটতে। তো রাতে জোর করে রাম তার লীলা চালায়। ভোর হতেই বাসার সব কাজের ভার কালকির উপর চাপিয়ে দেয়া হয়, আর রাত হলে রাকেশ চলে আসে কালকিকে কলঙ্কিত করতে। ভোর হলে কালকিকে পাঠিয়ে দেয়া হয় গোয়াল ঘরে দুধ দোয়াতে। এর আগে কখনোই কালকি এসব কাজ করেনি। দুধ দোয়াতে গেলেই গরু কালকিকে লাথি মারতে আসে। এসব কিছু দেখতে পেয়ে সুরাজ তখন চলে আসে কালকিকে সাহায্য করতে, আর সে নিজেই গরুর দুধ দুইয়ে দেয় কালকিকে। তো এভাবেই দিন ফুরাইতে থাকে, আর প্রতি রাতেই কোনো না কোনো ভাই এসে কালকিকে ভোগ করছে। সবার কাছ থেকে যখন কালকি নোংরামি ও অত্যাচারিত হচ্ছে, অন্যদিকে সুরাজ প্রতিদিনই কালকিকে কোনো না কোনো কাজে সাহায্য করতেছে। এতে আমরা বুঝতে পারি রামচরণের 5 জন ছেলের মধ্যে বড় 4 জন হলো পশু, আর ছোট জনই হলো মানুষ। তো সপ্তাহের শেষের দিন সুরাজের পালা আসে কালকির ঘরে থাকার জন্য। সুরাজ যখন কালকির ঘরে আসে তখন সে বুঝতে পারে তার বাপ ভাইয়ের অমানসিক নির্যাতনে কালকি অলরেডি অসুস্থ হয়ে পড়েছে।
তাই সে কালকিকে সেবা করতে থাকে। এসব কিছু দেখে ধীরে ধীরে সুরাজকে ভালো লাগতে থাকে কালকির, আর একটা পর্যায়ে সুরাজকে সে ভালোবেসে ফেলে। এতে করে কালকি বাড়ির সব অমানুষদেরকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিতে থাকে, কাউকেই সে তার শরীরে হাত দিতে দেয় না। অন্যদিকে সুরাজের সাথে কালকির সম্পর্ক হয়ে ওঠে অনেক বেশি মধুর, যা খুব সহজেই সকলের চোখে লেগে যায়। বাড়ির অন্যান্যরা সুরাজের সাথে কালকির এমন মেলামেশাকে সহ্য করতে পারে না। সুরাজের বাবা তো ছোটখাটো নানা ব্যাপারে সুরাজকে ধরে চড়থাপ্পড় মারাও শুরু করে, কিন্তু তবু দিন প্রতিদিন সুরাজের সাথে কালকির সম্পর্ক যেন আরো বেশি মধুর হয়ে ওঠে, যা কেউ মেনে নিতে পারে না। তো একদিন সুরাজ যখন শহর থেকে কালকির জন্য নতুন একটা শাড়ি কিনে নিয়ে বাড়ির দিকে আসতে থাকে, ঠিক তখনই তার ভাইয়েরা সুরাজের মাথায় পেছন থেকে একটা বাড়ি মেরে তাকে মেরে ফেলে, আর তার লাশটা নিয়ে নদীতে ফেলে দেয়। এদিকে পুলিশ যখন সুরাজের লাশের ময়না তদন্ত করার অনুমতি নিতে তার বাড়িতে আসে, রাকেশ তখন পুলিশকে সাফ জানিয়ে দেয় তার ভাইয়ের লাশ তারা কাটাছেঁড়া করতে দেবে না, কারণ তারা চায় না যে তার ভাই কাটাছেঁড়া অবস্থায় স্বর্গে যাক। ভাইয়ের প্রতি এত দরদ দেখে আমি তো অবাক। অন্যদিকে সুরাজের মৃত্যুর খবর শুনে কালকি পুরোটাই ভেঙে পড়ে, কারণ তাকে বোঝার মতো ভালোবাসার মতো একজনই মানুষ ছিল, সেও তাকে কিছু না বলেই চলে গেল। তো এরপর দিন থেকে কালকির উপর আবারও চলতে থাকে অমানসিক নির্যাতন। তাই কালকি বাধ্য হয়ে কাজের ছেলে রঘুর হাত করে একটা চিঠি লিখে তার বাবাকে পাঠায়। চিঠি পাওয়া মাত্রই কালকির বাবা সেই বাসায় চলে আসে। মেয়ে বিক্রির টাকায় সে ইদানিং টয়টা গাড়িতে ঘুরে। পরের সিনে আমরা দেখি রামচরণ কালকির বাবাকে আরো 1 লক্ষ টাকা ও একটা গাভী দিয়ে দেয়। আসলে ব্যাপারটা হলো, কালকি তার বাবাকে চিঠি লিখে বলেছিল, বাবা, এই বাড়িতে আপনি যাদের সাথে আমার বিয়ে দিয়েছেন তারা বাদেও আমার শ্বশুর এসে নিয়মিত আমার সাথে খারাপ কাজ করে। তাই কালকি তার বাবার কাছে সাহায্য চেয়ে চিঠি পাঠায়। চিঠি পাওয়া মাত্রই কালকির বাবা আসে, তবে সে তার মেয়েকে রক্ষা করতে নয়, সে আসে রামচরণ যে তার মেয়ের সাথে থাকে, এর বিনিময়ে 1 লক্ষ টাকা ও একটা গাভী নিতে, আর সেটা নিয়ে সে চলেও যায়। বাবা চলে যাবার পর রাকেশ এসে কালকিকে ধরে বেদম মারতে থাকে, কারণ বাবার কাছে চিঠি লেখার জন্য তাদের অনেকগুলো টাকা লস হয়েছে। রাতের পর রাত অমানসিক নির্যাতন সহ্য করতে না পেরে কালকি একদিন রান্নাঘরে বসে কাঁদতে থাকে, আর সে রঘুকে বলে তাকে নিয়ে কোথাও পালিয়ে যেতে, যাতে এই নরক থেকে সে রক্ষা পায়। কালকির কথা মতো রঘু তখন এই গ্রাম থেকে কালকিকে নিয়ে পালাতে থাকে। রাকেশ তখন তার ভাইদের সাথে নিয়ে রঘুদের ধাওয়া করে, আর সে পেছন থেকে গুলি করে রঘুকে মেরে ফেলে। ছেলেটা মরে যাবার পরেও রাকেশের আরেক ভাই এসে রঘুকে কুপিয়ে কুপিয়ে আরো একবার হত্যা করে। চোখের সামনে এমন ভয়ঙ্কর কিছু ঘটতে দেখে কালকি বেহুশ হয়ে যায়, আর রাকেশরা তখন কালকিকে তুলে নিয়ে এসে গোয়াল ঘরে বেঁধে রাখে। অন্যদিকে রঘুর পরিবারে রঘুর চাচা ও একটা ভাই ছিল, তাই তারা রঘু হত্যার বদলা নেবার জন্য রাতের অন্ধকারে গোয়ালঘর দিয়ে চুপি চুপি তারা রামচরণের বাড়িতে ঢুকতে নেয়। গোয়ালঘরে এসে রঘুর চাচা দেখতে পায় কালকিকে ওরা বেঁধে ফেলে রেখেছে। কালকিকে দেখে রঘুর চাচা বলে ওঠে, এই মেয়েটার জন্যই রঘু মারা গেছে, তাই এর সর্বনাশ করে আমি রঘু হত্যার বদলা নেব। এই বলে সে কালকিকে ধর্ষণ করে। তো রামচরণের বাড়িতে কাজের জন্য নতুন আরেকটি ছেলেকে রাখা হয়, যার নাম ছিল সুখা। সুখাও রঘুর মতো ভালো ছিল। কালকিকে বাঁধা অবস্থায় দেখে তারও খুব মায়া লাগে। সে লুকিয়ে লুকিয়ে কালকিকে খাবার খাওয়াতো। অন্যদিকে রঘুর চাচা দিনের বেলা গ্রামের সবাইকে খেপিয়ে তুলতো রামচরণের বিরুদ্ধে, আর রাতের বেলা সে লুকিয়ে চলে আসতো কালকির সর্বনাশ করতে। আর তাছাড়া রামচরণের ছেলেদের যখন যার মনে চাইতো সে তখনই এসে কালকির সর্বনাশ করে যেত। তো এভাবেই দিনের পর দিন নির্যাতিতা হতে থাকে কালকি। খুব অসুস্থ হয়ে পড়ে, আর একটা সময় সে গর্ভবতীও হয়ে পড়ে। এখানে ময়লার মধ্যে পড়ে থেকেই তার পেটের বাচ্চা বড় হতে থাকে, যা দেখে প্রথমে তো রামচরণ মনে করে কালকির পেটে হয়তো খুব গ্যাস হয়েছে, তাই হয়তো পেটটা ফুলে গেছে। তখন পণ্ডিত মশাই আসলে বুঝতে পারে কালকি আসলে প্রেগনেন্ট হয়ে গেছে। এটা শুনে সবাই খুব খুশি হয়ে যায়, কারণ তারা পুত্র সন্তানের বাবা হবে বলে। মেয়েও যে হতে পারে এটা তো তারা ভাবতেই পারে না। তবে ঝামেলা বেঁধে যায় অন্য একটা বিষয় নিয়ে, বাচ্চার বাবা কে হতে পারে এটা কেউ বুঝতে পারছিল না, কারণ সবাই তো এই কাজে একসাথে অংশগ্রহণ করেছিল। রাকেশ প্রথমে দাবি করে সেই এই সন্তানের পিতা। তখন এই জাতির পিতা রামচরণ ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, প্রথমে কে গিয়েছিল বাসর ঘরে? আমি, তাই আমি হলাম সন্তানের পিতা। নেও ঠেলা, বাচ্চার বাপ হইতে গিয়া এখন বাচ্চার ভাই হইয়া গেলা।
তো এরপর কালকিকে গোয়ালঘর থেকে তুলে নিয়ে এসে খুব আদর যত্ন করতে থাকে রামচরণ। আর এসব কিছু সে করতে থাকে একটা ছেলে সন্তানের আশায়। অন্যদিকে রঘুর চাচা ও রঘুর ভাই জেনে যায় কালকি প্রেগনেন্ট। তাই তারা তখন খুশিতে পুরো গ্রামে ঢোল পিটিয়ে সবাইকে জানাতে থাকে এই বাচ্চার বাবা তারা। কারণ গোয়ালঘরে তো প্রতি রাতে লুকিয়ে এসে তারা কালকি সর্বনাশ করে যেত। তো রঘুর চাচা এরপর গ্রামের লোকজনদেরকে সাথে নিয়ে চলে আসে রামচরণের বাড়িতে কালকিকে নিয়ে যেতে। রামচরণ তখন রেগে গিয়ে বাড়ির ভেতর থেকে বন্দুক নিয়ে এসে গ্রামবাসীর উপর গুলি চালাতে থাকে। রামচরণের ছেলেরা তখন বন্দুক নিয়ে ধাওয়া করতে থাকে গ্রামবাসীদের, খুঁজতে থাকে রঘুর ভাই ও চাচাকে। একটা পর্যায়ে তারা খুঁজে পায় রঘুর ভাইকে, আর সেখানেই গুলি করে তাকে মেরে ফেলে। রঘুর ভাইকে মেরে ফেলা হয়েছে শুনে গ্রামবাসী তখন ক্ষেপে ওঠে। রঘুর চাচাও তখন গ্রামের ক্ষিপ্ত লোকদের সাথে নিয়ে হামলা করে রামচরণের ছেলেদের উপর। দুই পক্ষ তুমুল মারামারিতে লিপ্ত হয়। গোটা গ্রাম যেন ব্রাহ্মণবাড়িয়াতে পরিণত হয়। গ্রামবাসীরা সংখ্যায় বেশি হওয়াতে রামচরণের ছেলেরা মারামারিতে পেরে ওঠে না। গ্রামবাসীরা রামচরণের ছেলেদের ধরে গাছের ডালে ঝুলিয়ে উপর থেকে ফেলে দিয়ে ঘন ধুলাই দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে বিভিন্নভাবে মেরে ফেলে। অন্যদিকে রামচরণ তখন কালকির গায়ে কেরোসিন ঢেলে তাকে পুড়িয়ে মারতে আসে। কারণ কালকিকে নিচু জাতের মানুষ স্পর্শ করেছে, তাই সে নাপাক হয়ে গেছে। এজন্য তাকে আর বেশি সময় বাঁচিয়ে রাখা যাবে না। তো কালকির গায়ে রামচরণ কেরোসিন ঢেলে যখন আগুন জ্বালাতে যাবে, অমনি তখন সেই কাজের ছেলে সুখা এসে রামচরণের পিঠে কাঁটা চামচ দিয়ে আঘাত করে তাকে মেরে ফেলে। আর ভয়ে সে পালিয়ে যায় এই বাড়ি থেকে। তো অন্যদিকে গ্রামের লোকজন ক্ষিপ্ত হয়ে গিয়ে রামচরণের ছেলেদের সাথে সাথে তার লোকজনদেরকেও মেরে ফেলে। এতে বাদ যায় না পণ্ডিত মশাইও। দুই পক্ষের মারামারিতে পুরো গ্রাম যেন পরিণত হয় শ্মশানে। দুপক্ষেরই বহু লোক মারা যায় এই সংঘর্ষে। অন্যদিকে কিছুক্ষণ পর সুখা ফিরে আসে কালকির কাছে। এসে সে দেখতে পায় ফুটফুটে একটা সন্তান জন্ম দিয়েছে কালকি। আর এটা কোনো পুত্র সন্তান নয়, এটা কন্যা সন্তান। যা দেখে সুখা হাসতে থাকে আর কালকি তার বাচ্চাকে জড়িয়ে ধরে। আর এই মুভিটা এখানেই দা এন্ড হয়ে যায়।